হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 4 ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা জিকের কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, গিরনারে তার শিলালিপির জন্য পরিচিত সবচেয়ে বিখ্যাত শক শাসক কে ছিলেন? তো এটার অ্যান্সার কি হবে? অপশন কি দিয়েছে দেখো, মিনান্দার, ডিমেট্রিয়াস, রুদ্রবতী আর রুদ্রদমন। তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, রুদ্রদমন। তো রুদ্রদমন সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো কি বলছে, শক রাজাদের উপাধি ছিল ক্ষত্রপ বা মহাক্ষত্রপ। খুব ইম্পর্টেন্ট, শক রাজাদের উপাধি কি ছিল? ক্ষত্রপ বা মহাক্ষত্রপ। আর সর্বশ্রেষ্ঠ শক রাজা কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ শক রাজা ছিলেন রুদ্রদমন। গুজরাটের গিরনার পাহাড়ের পাদদেশ থেকে প্রাপ্ত জুনাগড় শিলালিপি থেকে রুদ্রদমনের কীর্তি জানা যায়। তাহলে কোন শিলালিপি থেকে রুদ্রদমনের কীর্তি জানা যায়? জুনাগড় শিলালিপি থেকে। খুব ইম্পর্টেন্ট এটা। আর তিনি সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণীকে পরাজিত করেন। তাহলে রুদ্রদমন গৌতমীপুত্র সাতকর্ণীকে পরাজিত করেন, আর রুদ্রদমন সুদর্শন হ্রদের সংস্কার করেন। এটাও খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এর উপর ভিত্তি করে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, 1906 সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? তা অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর প্রথম সভাপতি কে ছিলেন? আগা খান তৃতীয় বা তৃতীয় আগা খান লেখা রয়েছে, কোথাও শুধু আগা খানও থাকতে পারে, কোথাও আবার আগা খান থ্রি বা আগা খান তৃতীয় এরকমও থাকতে পারে। তার অ্যান্সার হবে আগা খান তৃতীয়। আচ্ছা, আমরা একটু অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্পর্কে দেখে নিই। কি বলছে দেখো, 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তাহলে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও অনেক পরীক্ষায় এসেছে। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? আগা খান। আর কার কার প্রচেষ্টায় তৈরি হয়েছিল? আগা খান ছিল, নবাব সেলিমুল্লাহ, নবাব সেলিমুল্লাহ, এই নামটা লেখা হয়নি, সেলিমুল্লাহ তিনিও ছিলেন প্রতিষ্ঠার সময়। যাই হোক, এদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? ঢাকাতে। আচ্ছা, মুসলিম লীগ গঠন করা হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্যগুলো কি ছিল? ব্রিটিশ শাসনের অধীনে মুসলিমদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, মুসলমানদের উন্নয়নের জন্য সরকারের সহানুভূতি ও সহযোগিতা অর্জন করা, এবং মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করা। এইগুলো ছিল মুসলিম লীগ গঠনের মেন উদ্দেশ্য। তারপরে কি বলছে দেখো, ভারতের কোন রাজ্যে ফাল্গুন মাসের প্রথম বুধবারে আলি আয়ে লিগাং এই বসন্ত উৎসবটা পালিত হয়? তাহলে কোন মাসে পালিত হয়? ফাল্গুন মাসের প্রথম বুধবারে। আচ্ছা, আলি আয়ে লিগাং এই উৎসবটা কোথায় পালিত হয়? এই উৎসবটা পালিত হয় হচ্ছে আসামে। আচ্ছা, এই উৎসবটা কি একটু দেখে নি। আলি আয়ে লিগাং উৎসবটা কি? আলি আয়ে লিগাং এটা হচ্ছে আসামের মিসিং জনগোষ্ঠীর একটি প্রধান কৃষি উৎসব। তাহলে এটা কোন জনগোষ্ঠীর লোকেরা পালন করে? মিসিং জনগোষ্ঠীর লোকেরা। একটি কৃষি উৎসব। কৃষি উৎসব মানে এই ফসল কাটার উপর বা ফসল বোনার উপর এই উৎসব নির্ভর করে। এটি সাধারণত ফাল্গুন মাসের শুরুতে, অর্থাৎ ফাল্গুন মাস যখন শুরু হয় মানে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে পালন করা হয়। এই উৎসব মূলত ধানের চারা রোপণের সময় অনুষ্ঠিত হয়। তাহলে কখন অনুষ্ঠিত হয়? ধানের চারা রোপণ করার সময় এই উৎসব অনুষ্ঠিত হয়। আলি কথাটির অর্থ হচ্ছে বীজ বপন করা, এবং লিগাং কথাটির অর্থ হচ্ছে রোপণ করা। এর থেকেই আলি আয়ে লিগাং কথাটি এসেছে। আলির অর্থ বীজ বপন আর লিগাং এর অর্থ বীজ রোপণ করা। আচ্ছা, উৎসবে কি কি হয়? উৎসবে নৃত্য হয়, গান হয় ও ভোজনের মাধ্যমে কৃষি মৌসুমের সূচনা উদযাপন করা হয়। কৃষি মৌসুমের সূচনা করা হয় এই আলি আয়ে লিগাং উৎসবের মাধ্যমে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে দেখো, মশা দ্বারা ছড়ানো সেই ভাইরাসের নাম কি যা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে? মানে এখানে একটা, এই ভাইরাসটা যেই রোগটা সৃষ্টি করে, যেটা মশা দ্বারা বাহিত, সেই রোগে কি হয়? মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি হয়। এখানে কোন ভাইরাস? এখানে হচ্ছে জাপানি এনসেফ্যালাইটিস ভাইরাস যেই রোগটা সৃষ্টি করে তা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে, আর এই রোগটা মশা দ্বারা বাহিত হয়। আচ্ছা, জাপানি এনসেফ্যালাইটিস সম্পর্কে একটু জেনে নিই। জাপানি এনসেফ্যালাইটিস কি? জাপানি এনসেফ্যালাইটিস ভাইরাস জাপানি এনসেফ্যালাইটিস নামক রোগ সৃষ্টি করে। তো যে রোগটা সৃষ্টি করে তার নাম হচ্ছে জাপানি এনসেফ্যালাইটিস। এটি একটি মশাবাহিত ভাইরাস জনিত রোগ, যেখানে প্রধান বাহক হলো কিউলেক্স প্রজাতির মশা। খুব ইম্পর্টেন্ট। যেমন ম্যালেরিয়া ছড়ায় হচ্ছে অ্যানোফিলিস মশা, সেরকম এই রোগটা ছড়াই হচ্ছে কিউলেক্স প্রজাতির মশা। তারপরে কি, রোগটির প্রধান বৈশিষ্ট্য কি? মস্তিষ্কের প্রদাহ, যেটা এই প্রশ্নে দিয়েছিল। মস্তিষ্কের প্রদাহ কোন রোগের লক্ষণ? সেটা হচ্ছে এই জাপানি এনসেফ্যালাইটিস রোগের লক্ষণ। তারপরে কি, জ্বর, মাথা ব্যথা, বিভ্রান্তি মানে ভুলে যাওয়া এরকম টাইপের, খিঁচুনি হয়, গুরুতর ক্ষেত্রে কোমা ও মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের অধীনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? তা সম্পত্তির অধিকার প্রথমে কিন্তু মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাকে বাদ দেওয়া হয়।
সেটাকে কোন সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল? 1978 খ্রিস্টাব্দের 44তম সংবিধান সংশোধনের দ্বারা সেটাকে বাদ দেওয়া হয়েছিল। 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের দ্বারা। আচ্ছা আচ্ছা, সম্পত্তির অধিকার একটু দেখে নি কি। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের দ্বারা সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে এটিকে আইনগত অধিকার বা লিগ্যাল রাইটের আন্ডারে এটাকে রাখা হয়েছে। আর এটি কত নম্বর ধারায় আছে বর্তমানে? 300 নম্বর ধারায় বর্তমানে রয়েছে। তারপরের প্রশ্ন কি বলছে, 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে ছিলেন? 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে ছিলেন? এম.কে. স্ট্যালিন। বর্তমান মুখ্যমন্ত্রীও কে তামিলনাড়ুর? এম.কে. স্ট্যালিনই এখনো পর্যন্ত রয়েছে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, 2024 সালের জুন মাসে নিম্নলিখিতদের মধ্যে কে উপজাতি বিষয়ক মন্ত্রী বা মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হিসেবে নিযুক্ত হন? তা উপজাতি বিষয়ক মন্ত্রী কে ছিলেন 2024 সালের জুন মাসে? ছিলেন হচ্ছে জুয়েল ওরাও। অপশন বি, জুয়েল ওরাও। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতজ্ঞ এবং বাদ্যযন্ত্র বাদক ইয়েলা ভেঙ্কটেশ্বর রাও কে? ইয়েলা ভেঙ্কটেশ্বর রাও কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তা তিনি মূলত কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তিনি মূলত মৃদঙ্গম বাজাতেন। অপশন সি, মৃদঙ্গম। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতের কোন রাজ্যের রাজ্যপালের ক্ষমতার মধ্যে নিম্নলিখিত কোনটি আসে না? তো এখানে কিছু ক্ষমতা দিয়েছে কি কি দেখো, লেজিসলেটিভ পাওয়ার বা আইন প্রণয়ন ক্ষমতা এটা তো রাজ্যপালের আছে, প্রশাসনিক ক্ষমতা এটাও রাজ্যপালের আছে, বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার এটাও রাজ্যপালের আছে, কিন্তু বাধ্যতামূলক ক্ষমতা বলে এরকম কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, রাজ্যপালের আন্ডারেও নেই বা প্রধানমন্ত্রী বা এদের আন্ডারেও কোনো অব্লিগেটরি পাওয়ার বা বাধ্যতামূলক ক্ষমতা বলে কোনো কিছু নেই। তার মানে এখানে কোনটি তার ক্ষমতার আন্ডারে আসে না? তাহলে সেটা হবে হচ্ছে এই বাধ্যতামূলক ক্ষমতা রাজ্যপালের ক্ষমতার আন্ডারে আসে না। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল স্বনির্ভরতা অর্জন এবং স্থিতিশীলতার সাথে প্রবৃদ্ধি অর্জন বা মানে গ্রোথ আর কি। প্রবৃদ্ধি বলতে গ্রোথের কথা বলছে, ঠিক আছে, গ্রোথের কথা বলছে, প্রবৃদ্ধি মানে। তা এটা কোন পরিকল্পনার লক্ষ্য ছিল? এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই লক্ষ্যটা ছিল যে স্থিতিশীলতার সাথে গ্রোথ হবে। গ্রোথ উইথ স্টেবিলিটি, ইংলিশে বলে গ্রোথ উইথ স্টেবিলিটি। গ্রোথ উইথ স্টেবিলিটি, স্থিতিশীলতার সাথে প্রবৃদ্ধি বলতে। আচ্ছা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে একটু দেখে নি। এটা সময়কাল কত ছিল? 1969 থেকে 1974 সাল পর্যন্ত। আর এর লক্ষ্য ছিল কি? স্থায়িত্ব উন্নয়ন, এই যে গ্রোথ উইথ স্টেবিলিটি এটা। তো সামাজিক ন্যায় নীতির উপর এই পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল। এই পরিকল্পনার সময় কি হয়েছিল? শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড হয়েছিল বা হোয়াইট রেভলিউশনও বলে 1970 সালে দুধের উপর। আচ্ছা, আর কি? কৃষিক্ষেত্রের উপরই এই পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল। আর জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.7%, কিন্তু বৃদ্ধি পেয়েছিল 3.3%। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, নিচের কোনটি বিশ্বায়নকে সহজতর করার একটি প্রধান কারণ? একটা বলছে বিচ্ছিন্নতাবাদী নীতি, একটা বলছে প্রযুক্তির দ্রুত উন্নতি। আচ্ছা, বিশ্বায়নটা কি আগে একটু জেনে নিই। বিশ্বায়ন কি বা গ্লোবালাইজেশন, বিশ্বায়নের ইংলিশ হচ্ছে গ্লোবালাইজেশন। মানে কি? মানে সবকিছুকে সারা বিশ্বের সমস্ত দেশের মধ্যে বা অনেক দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া কোনো কিছু। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হলো বিশ্বের দেশগুলোর মধ্যে মতামত, উৎপাদিত পণ্য, ধ্যান ধারণা ও অন্যান্য বিষয়ের পারস্পরিক বিনিময়। মানে এক দেশ থেকে অন্য দেশে বিনিময় হচ্ছে এইগুলো। পরিবহন, টেলিযোগাযোগ, পরিকাঠামো ক্ষেত্রে অগ্রগতি, ইন্টারনেট, টেলিগ্রাফ ইত্যাদির ব্যবহার এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, এটাই হচ্ছে বিশ্বায়ন। মানে যত আর কি এক দেশ থেকে অপর দেশে যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, যত এইগুলোই হচ্ছে বিশ্বায়নের আন্ডারে পড়ছে। তো এবার আমি একটু প্রশ্নটা দেখি কি বলছে, নিচের কোনটি বিশ্বায়নকে সহজতর করার একটি প্রধান কারণ? মানে এদের মধ্যে কোনটা করলে বিশ্বায়নটা সহজ হবে, মানে বিশ্বায়নটা আরো ভালোভাবে হবে। একটা বলছে বিচ্ছিন্নতাবাদী নীতি, একটা বলছে প্রযুক্তির দ্রুত উন্নতি, একটা বলছে বর্ধিত শুল্ক এবং বাণিজ্য বাধা, একটা বলছে বহুজাতিক কর্পোরেশনের পতন। তাহলে এদের মধ্যে আমার কোনটা অ্যান্সার হবে? দেখো, প্রযুক্তির দ্রুত উন্নতি যদি আমি করি তাহলে কি হবে? আমি এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি আমি যোগাযোগ করতে পারবো, আমি এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে পারবো, এক দেশ থেকে অন্য দেশে আমি জিনিসপত্র নিয়ে যেতে পারবো, আদান প্রদান করতে পারবো, তো এইগুলো সব করতে পারবো। তাহলে এদের মধ্যে কোনটা সব থেকে সহজতর করবে? দেখো, বর্ধিত শুল্ক এবং বাণিজ্য বাধা। তা বাণিজ্য যদি বাধা দেবো তাহলে আমি এক দেশ থেকে অন্য দেশে আর কি বাণিজ্য করতে পারবো? সহজে করতে পারবো না, এটাও হবে না। বহুজাতিক কর্পোরেশনের পতন, তা বহুজাতিক কর্পোরেশনের যদি পতন হয়ে যায় তাহলেও আমার সুবিধা হবে না। আর বিচ্ছিন্নতাবাদী নীতি, এটাতেও আমার কোনো সুবিধা হবে না। তাহলে কি ক্ষেত্রে আমার প্রধান সুবিধা হবে, সহজতর হবে? প্রযুক্তির দ্রুত উন্নতি। আচ্ছা, তারপরের প্রশ্ন কি,
1968 সালে মেক্সিকান সরকার কাকে তার নৃত্য পরিচালনার জন্য স্বর্ণপদক প্রদান করে? কাকে প্রদান করে? এই অপশনগুলোর মধ্যে হবে মৃণালিনী সারাভাইকে, অপশন ডি। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, কোনটি ভারতীয় অর্থনৈতিক টারশিয়ারি ক্ষেত্রের অন্তর্গত? তো অর্থনীতির তিনটি ক্ষেত্র, প্রাইমারি ক্ষেত্র, সেকেন্ডারি ক্ষেত্র, টারশিয়ারি ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো আছে। আচ্ছা, আমরা আগে এই ক্ষেত্রগুলো সম্পর্কে একটু দেখে নিই। প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর বলে, এর মধ্যে কি কি পড়ছে? প্রাকৃতিক সম্পদের উপর যেই কার্যকলাপগুলো নির্ভরশীল সেগুলো প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর বা প্রাইমারি সেক্টর এর আন্ডারে পড়ছে। কি কি পড়ছে? কৃষিকাজ পড়ছে, পশুপালন পড়ছে, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, মাছ চাষ, বন বা ফরেস্ট্রি যেটাকে বলে, এটা হচ্ছে ফরেস্ট্রি, ফরেস্ট্রি, এগুলো সব কি প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ছে। সেকেন্ডারি ক্ষেত্র কি কি পড়ছে? এই ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ থেকে আমরা যে জিনিসগুলো পাই, প্রাথমিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রের উপাদানগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন পণ্যের উৎপাদনের প্রয়োজনে ব্যবহার করা হয়, যেমন কি খনন কার্য, নির্মাণ কার্য, উৎপাদন কার্য, বিদ্যুৎ, গ্যাস এবং জল সরবরাহ, এগুলো সবই সেকেন্ডারি ক্ষেত্রের অন্তর্গত। আর টারশিয়ারি ক্ষেত্রের কি কি অন্তর্গত? এই ক্ষেত্রটি প্রাথমিক ও গৌণ ক্ষেত্রের সহায়তা প্রদান করে উভয়ের বিকাশে ভূমিকা নেয়। আর এর মধ্যে কি কি রয়েছে? উৎপাদিত পণ্যের পরিবহন আছে, বন্টন রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, টেলিযোগাযোগ ব্যবস্থা রয়েছে, ব্যাংক পরিষেবা রয়েছে, জীবন বীমা রয়েছে, জনপ্রশাসন রয়েছে, এগুলো সব টারশিয়ারি ক্ষেত্রের অন্তর্গত। তাহলে দেখো আমার এই এটা কি বলেছিলেন, নিম্নলিখিত কোনটি ভারতীয় অর্থনীতি টারশিয়ারি ক্ষেত্রের অন্তর্গত? তাহলে দেখো উৎপাদন, উৎপাদন কার মধ্যে ছিল? উৎপাদন প্রাথমিক ক্ষেত্রের মধ্যে ছিল। বিদ্যুৎ সরবরাহ পরিষেবা, এটা সেকেন্ডারি ক্ষেত্রের মধ্যে ছিল। বনায়ন, এটাও দেখো ফরেস্ট্রিটাও প্রাথমিক ক্ষেত্রের মধ্যে ছিল বা বন আর কি। জনপ্রশাসন, জনপ্রশাসনটা দেখো টারশিয়ারি ক্ষেত্রের মধ্যে ছিল। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অপশন বি, জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। জনপ্রশাসন বলতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলছে, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন ধারার অভিবাসনের হার সবচেয়ে বেশি? অভিবাসন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আচ্ছা, এটা হবে কোন ধারার অভিবাসনের হার সব থেকে বেশি ছিল? গ্রাম থেকে গ্রামে, মানে গ্রাম থেকে সব থেকে বেশি মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছিল। আচ্ছা, এবার একটু দেখে নিই আমরা 2011 সালের আদমশুমারি অনুযায়ী অভিবাসনের মধ্যে সবচেয়ে বেশি হার হলো গ্রাম থেকে গ্রামে। কারণ কি? কারণ হচ্ছে ভারতের মোট অভিবাসীদের বড় অংশই বিবাহ, পরিবার সংক্রান্ত বা সামাজিক কারণে স্থানান্তরিত হয়। বিবাহের জন্য, মানে কারোর এক জায়গা থেকে আরেক জায়গায় বিবাহ হলে মেয়েরা এমনিতেই শ্বশুর বাড়িতে চলে আসে, এটাও একটা অভিবাসনের মধ্যে পড়ছে। এছাড়াও কাজের কারণেও এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কেউ গ্রাম থেকে শহরেও যায়, আবার গ্রাম থেকে এক গ্রাম থেকে দূরের গ্রামেও চলে যেতে পারে, বা সামাজিক নানা কারণে যেতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিবাহজনিত কারণে গ্রাম থেকে গ্রাম অভিবাসনই সবচেয়ে সাধারণ, মানে এক গ্রাম থেকেও দূরে কোথাও বিবাহ হলো, সেখানে চলে গেল আর এক গ্রামে, এইটা। আর 2011 সালের আদমশুমারি অনুযায়ী, এটা অনুযায়ী হবে একটা বা অনুসারে, অনুসারে প্রায় 56% বেশি অভিবাসী গ্রাম থেকে গ্রাম ক্যাটাগরিতে পড়ে, মানে গ্রাম থেকে গ্রাম ক্যাটাগরিতে আর কি তারা গেছে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2 এর দেশব্যাপী কর্মসূচি চালু করেছিলেন? কে চালু করেছিলেন? এটা চালু করেছিলেন হচ্ছে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এটা কিরেন রিজিজুর হাত থেকে ক্রীড়া দায়িত্ব পেয়েছিলেন অনুরাগ ঠাকুর। তো তখন তিনি ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2 এর উদ্বোধন করেছিলেন, কর্মসূচি চালু করেছিলেন অনুরাগ ঠাকুর। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, নাট্যশাস্ত্র যা নৃত্য ও সঙ্গীতের সাথে সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থ, এটি কোন ঋষি দ্বারা সংকলিত? তাহলে নাট্যশাস্ত্র কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাট্যশাস্ত্র হচ্ছে ভরত মুনির লেখা, ভরতের লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এম ভরের একটি বইয়ের জন্য একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর ডি দূরত্ব সরানোর সময়, আচ্ছা তাহলে ভর কি বলেছে? ভর বলেছে হচ্ছে এম, দূরত্ব সরিয়েছে, মানে এখানে আমি সরণ বলতে পারি, সরণ হচ্ছে ডি দূরত্ব। তাহলে মহাকর্ষীয় বলের কারণে সম্পন্ন কাজটি হলো। আচ্ছা, মহাকর্ষীয় বল কখন কাজ করে? এক্ষেত্রে কাজ করবে মহাকর্ষীয় বলের দ্বারা কার্য, সেটা হয় কি, মহাকর্ষ বলের দরুন কৃতকার্য, সেই কৃতকার্যটা কি হয়, সমান সমান এম ইন্টু জি ইন্টু এইচ, যেখানে এমটা কি, এমটা হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। তার মানে মহাকর্ষ বলের দরুন কখন কার্য করবে? যখন বস্তুটাকে নিচ থেকে উপরে তোলা হবে বা উপর থেকে নিচে নামানো হবে, মানে উচ্চতার যদি পরিবর্তন হয়
তখনই কেবলমাত্র মহাকর্ষ বলের দ্বারা কার্য হবে। কিন্তু এখানে দেখো একটা মসৃণ টেবিল বরাবর, ধরো এটা একটা টেবিল, তো মসৃণ টেবিল বরাবর এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এই জায়গাতে সরালো, তো এই জায়গা থেকে এই জায়গাতে সরালে তার উচ্চতার তো কোনো পরিবর্তন হবে না, টেবিলটা তো অনুভূমিকেরই ছিল, তাহলে উচ্চতার কোনো পরিবর্তন হবে না। যেহেতু এক্ষেত্রে উচ্চতার কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে এক্ষেত্রে মহাকর্ষ বলের দরুন কাজ হবে জিরো, মানে এইচ এর মান এখানে হয়ে যাবে জিরো। তাহলে এম ইন্টু জি ইন্টু জিরো যদি করি তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার জিরোই হবে। তার মানে আমার অ্যান্সার হবে অপশন সি, জিরো। মহাকর্ষ বলের দরুন এখানে কোনো কার্য হবে না, যেহেতু কি ওটাকে উপরে বা নিচে নেওয়া হচ্ছে না, তাই জন্য। যদি স্থান পরিবর্তন করতাম, আমি নিচ থেকে খানিকটা উপরে তুলতাম, মানে এইচ এর মান আমি কিছু পেতাম, সেক্ষেত্রে আমার মহাকর্ষ বলের দরুন কৃতকার্য হতো। যদি বলতো 10 মিটার উপরে গেল, তাহলে হতো এম ইন্টু জি ইন্টু 10 বা এরকম কিছু। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, দিবেহি ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? তো দিবেহি কোথাকার ভাষা? দিবেহি হচ্ছে মালদ্বীপের ভাষা, অপশন এ মালদ্বীপ। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, ইন দ্য গেম অফ বাস্কেটবল ইচ বাস্কেট shall consist of a pressure release NBA approved metal safety ring। প্রত্যেকটা বাস্কেটেই দেখো কোনো মেটাল সেফটি রিং এরকম থাকে, যেটার কি, যেটা ড্যাশ ইন ইনসাইড ডায়ামিটার, মানে যেটার ইনসাইড ডায়ামিটার বা ভিতরের দিকের ব্যাস কত, উইথ এ হোয়াইট কোঅর্ডিনেট 18 ইঞ্চি ইন লেন্থ, 18 ইঞ্চি লেন্থ যুক্ত হলে সেটার ডায়ামিটার কত হবে? মেটাল সেফটি রিং যেটা থাকে তার ডায়ামিটার, দেখো এটার অ্যান্সার হবে 18 ইঞ্চি। তো এটা সম্পর্কে অতটা আমি জানি না, তোমরা একটু দেখে নিও এটা। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, পূর্বে জর্ডন এবং পশ্চিমে ইসরায়েলের সীমান্তবর্তী কোনটি সবচেয়ে লবণাক্ত জলাশয়? তাহলে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয় বলতে কোনটা? সেটা হচ্ছে মৃত সাগর বা ডেড সি। মৃত সাগর মানে হচ্ছে ডেড সি, এটাই হচ্ছে লবণাক্ত হ্রদ, মানে অপশন বি হবে। আচ্ছা, ডেড সি সম্পর্কে একটু জেনে নিই। ডেড সি কি? ডেড সি হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি বিখ্যাত লবণাক্ত হ্রদ, যা পূর্বে জর্ডন এবং পশ্চিমে ইসরায়েল দ্বারা সীমাবদ্ধ। এটা এই প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিল। এর পৃষ্ঠের উচ্চতা কত? প্রায় -430 মিটার, মানে পৃথিবীর সর্বনিম্ন পৃষ্ঠ হলো ডেড সি বা মৃত সাগর হ্রদ। আচ্ছা, তারপরে কি লবণাক্ততা হচ্ছে প্রায় 30 থেকে 34%, সমুদ্রের লবণাক্ততার তুলনায় প্রায় 8 থেকে 9 গুণ বেশি এর লবণাক্ততা। এর প্রধান উৎস কি? জর্ডন নদী। আর কেন এটাকে ডেড সি বলা হয়? কারণ এইখানকার জল এত লবণাক্ত যে এখানে প্রায় কোনো জলজ প্রাণী বা উদ্ভিদ টিকে থাকতে পারে না, তাই জন্য এর নাম হচ্ছে ডেড সি। তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।